আসে, কিছুক্ষণের মধ্যে আমি ট্রেনে উঠি। তুমি এখন ট্রেনে সাদা আসি আপনি ব্যাংক খাইতো আর ব্যাংকে সাপক খাচ্ছে খাই চিনি করছে আজবাড়ি পাওয়া যায়। আজার নাম হচ্ছে হরনাথ, 200 বছর বয়া। হেই ফ্রেন্ডস, রাইট নাও আমরা এখন আছি বগুড়া। এতদিন যাবৎ শুনে এসেছি, ফেসবুকে শুধু ভিডিও দেখে এসেছি, নওগাঁ জেলার দোবালহাটি রাজবাড়িটা নাকি অনেক সুন্দর। তো এগুলা ইতিহাস জানতে কার না ভালো লাগে। আরও যদি ইতিহাসের বিষয়বস্তুগুলো নিজের চোখ দিয়ে প্র্যাকটিক্যালি ভাবে যদি দেখা যায় তাহলে তা আরও ভালো লাগে। অনুভব করা যায় 200 বছর আগের সেই ইতিহাস। রাজা হরনাথ রায় চৌধুরীর সময়কালীন গঠিত। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বগুড়া দত্তবাড়ির রাস্তাতে। তো রিক্সা থেকে আমরা 2 নাম্বার রেলগন্ডির উপর নেমে স্টেশনের দিক হয়ে আমরা 2 মিনিট হাঁটি। কিছুক্ষণের মধ্যে আমরা বগুড়া রেল স্টেশনের সামনে চলে আসি। আমরা এখন আছি বগুড়া স্টেশনে। তো ট্রেন আসায় একটু দেরি হবে, তো ওই জন্য আমরা এখন এখানে ওয়েট করছি। ট্রেন যখন আসবে তখন আমরা চলে যাব। এখান থেকে লাস্ট স্টেশন সান্তাহার। তো আমাদের সাথেই থাকুন। ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসে, কিছুক্ষণের মধ্যে আমি ট্রেনে উঠি। তুমি এখন ট্রেনে সাদা আসি, আপনারা কেউ ট্রেনে সাদা উঠবেন না। উঠেছি ট্রেনের ছাদে, অনেক শখ করে উঠেছি, মানে আর কখনো উঠবো না। এটা আসলে ঠিক না, কিন্তু এটা শখ করে উঠেছি জাস্ট একবারই। তো উঠবেন, সবার দ্রষ্টব্য কেউ উঠবেন ট্রেনের ছাদে, সবার কাছ রিকোয়েস্ট। তারপরে আমরা ট্রেনের ছাদে বসে শহরের আশেপাশের সৌন্দর্য দেখছিলাম। সামনে একটা ফ্লাইওভার চলে আসে, আমরা তার নিচ দিয়ে পার হয়ে গেলাম। গাইস, আমরা এখন যাব। আমরা কই যাব? চলো ঘুরে আসি। তো এভাবেই আমাদের ট্রেন ছুটে চলছিল, মাঠের পরে মাঠ, গ্রামের পরে গ্রাম পেরিয়ে তার নিজের গতিতে। দেখতে দেখতে আমরা চলে আসি সেই কাহালু স্টেশন, ভেঙে পড়া গাছের সামনে। দেখতেই পাচ্ছেন এরা দুজন অনেক চিল মোডে আছে, আমিও আছি চিল মোডে। ট্রেনের ছাদে বসে যত দূর তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ। এভাবে কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি প্রায়। স্টেশনে আসার পর আমরা অটোতে উঠে পড়ি। নওগাঁ ব্রিজ পর্যন্ত আমাদের যেতে হবে এখন। এখান থেকে নওগাঁ ব্রিজ পর্যন্ত জনপ্রতি ভাড়া নেবে 15 টাকা। এরপরে আমরা নওগাঁ সেই ছোট যমুনার কাছে চলে আসি। এটাই হলো সেই নওগাঁ ব্রিজ যেখানে আমাদেরকে নামতে হবে। আমরা একটু সামনে গিয়ে নামবো। এরপরে আমরা অটো ভাড়াটা দিয়ে একটু সামনের দিক আগায় যাই। তো গোস্তহাটে স্ট্যান্ড পর্যন্ত আমাদের 2 মিনিট হেঁটে যেতে হবে। তো এখানে একটা মন্দির আছে, আমি ভেবেছিলাম এটা পিছন থেকে হয়তো দেখতে ওরকমই মনে হচ্ছিল যে প্রাচীন কোনো স্থাপত্য হবে। তো এটা তা না, এটা একটা মন্দির। তো আমরা সামনের দিক আগায় যাচ্ছি, আমাদের সাথে আসুন। এরপরে আমরা স্ট্যান্ডে পৌঁছে যাই, তারপরে অটোতে উঠে পড়ি। তো এখান থেকে রাজবাড়ি পর্যন্ত ভাড়া নিবে জনপ্রতি 25 টাকা। এরপর আমাদের গাড়ি চলা শুরু হলো। বিলের মধ্যকার রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। আমাদের গাড়িটা চলে এসেছে রাজবাড়ির কাছে। নওগাঁ শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই দুবালহাটি রাজবাড়ি। তৎকালীন সময়ে এই রাজার জমিদারি রাজত্ব ছিল দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশ জুড়ে। রোমান স্টাইলে বড় বড় প্লার সজ্জিত এই রাজপ্রাসাদে প্রায় 350 কক্ষ ছিল। তো আমরা রাজপ্রাসাদের মূল দরজা দিয়ে এখন প্রবেশ করব। যদিও দরজাটা লাগানো, কিন্তু ছোট্ট একটা কাঁটা দরজা দিয়ে আমরা বাড়ির মধ্যে প্রবেশ করলাম। আমি বাড়ির মধ্যে প্রবেশ করে মনে হচ্ছিল সেই রাজার আমলে ফিরে গেছি। এসব দেখে ভাবছি, এক সময় যেখানে শাসন হতো রাজা জমিদারের হাতে, আজ সেই রাজকীয় বাড়ি দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ ধ্বংসের প্রান্তে। চলুন ফিরে যাওয়া যাক সেই গৌরবের দিনে। এখন আমি চলে যাব প্রাসাদের দোতলায়।
তো আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে পড়লাম। ভাবছি এই সিঁড়ি দিয়ে রাজা হরনট রায় চৌধুরী উঠেছিল, আজ আমরা সেই সিঁড়ি দিয়ে উঠছি। এভাবে আমরা রাজপ্রাসাদের 2 তলায় পৌঁছে যাই। দোতলার অবস্থানটাও খুব ভয়াবহ। আমরা এখান থেকে রাজবাড়ির সামনের কক্ষগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। ইতিহাস ঘাটলে শোনা যায় নাকি প্রতিদিন সকালবেলা এই রাজা এই প্রাসাদের বারান্দায় বসে প্রজাদের খোঁজ খবর নিত। কালের পরিবর্তে সেই রাজার রাজবাড়িটি আজ রয়ে গেছে অযত্নে অবহেলায়। ইট পাথরের দালানগুলো যেন ভেঙে পড়া অবস্থা, ছাদে বড় বড় ফাটল, ভিতরের কাঠামোগুলো যেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো আমরা কিছুক্ষণ এই কক্ষে ঘোরাঘুরি করলাম। এখন আমরা সামনে একটা গেট দেখতে পাচ্ছি, তো ওইদিকে যাওয়া যাক। তারপর আমি ভাঙা কক্ষটা এই পাশ থেকে ওই পাশে পার হই। এরপরে সজীবও পার হয়ে আসে এই পাশে। তো আমরা এখন খুব বিপজ্জনক একটা জায়গায় আছি। তো আমাদের এখন এই পাশ থেকে ওই পাশে পার হতে হবে। দেখতেই পাচ্ছেন ওরা 2 জন পার হয়ে গেছে। এখন আমাকে একটু সহযোগিতা করলো, তো আমিও পার হয়ে আসলাম। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটা হলো একটা মিনার সিস্টেম। তো এটার উপরে রাজা দাঁড়ায় থাকতো। তো আমরা সিঁড়িগুলো দিয়ে উঠতে থাকি, দেখি কত দূর উঠা যায়। এখান থেকে তার পুরো প্রাসাদটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আশেপাশের পরিবেশ দেখে এতটাই ভালো লাগছিল, মানে এক কথায় বলতে গেলে এটি রাজকীয় বিলাসের এক অনন্ত নিদর্শন। তো আমরা এই মিনার থেকে নেমে আসি। মিনারের নিচতলা দিকে আর একটা সিঁড়ি আছে, তো আমরা এই সিঁড়ি দিয়ে নিচে যাব, দেখি এখানে কি আছে। তো দেখতে পাচ্ছিলাম অন্ধকার খুব, মানে খুবই অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে আমাদের যাওয়া লাগতেছে, একদম সুড়ঙ্গর মতো। অবশেষে সুড়ঙ্গর মধ্যে দিয়ে গিয়ে আমরা আলোর দিশা খুঁজে পেয়েছি। তো এখানে সুড়ঙ্গর মতো আর একটা রাস্তা, তো আমরা ওখানে আর ঢুকবো না। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। তো এটা ঘুরে দেখাবো এবার। তো এরকম পরিত্যক্ত অবস্থা দেখে আমার মনে হচ্ছিল এখানে একটা হরর মুভি করা সম্ভব। একদম বেস্ট একটা প্রাসাদ। প্রায় 350 কক্ষ আছে এই প্রাসাদে। তো অতগুলা কক্ষ আমাদের ঘোরা সম্ভব না। তো এই কক্ষটার মধ্যে আমি চলে গেলাম শুধু আপনাদের জন্য, কেউ যাইতে চাচ্ছিল না। এই জায়গা থেকে আকাশটা দেখেন, আমার মনে হচ্ছিল মানে কার মধ্যে যেন আছি। একটা কুয়া সিস্টেম, চারপাশে লতা পাতা, উপরে আকাশ দেখা যাচ্ছে। তো আমরা এখন প্রাসাদের অন্য একটা কক্ষে যাব। তো এখান থেকে দেখছিলাম উপরের টাইলসগুলো একদম ফাটল ধরে গেছে, যখন তখন ধসে পড়তে পারে বা ভেঙে পড়তে পারে। তো আরও ভিতরে গেলাম, এখানে গিয়ে দেখি এমন একটা প্রাসাদে সবাই নাম লিখে রাখছে, এখানেও বাকি রাখে নাই। তো আমিও নাম লিখলাম। আমার নাম দিস, আমাকে নাম দেবে, কার্টুন মানুষের নাম দিয়ে না, ছোট করে লেখ। আর দেখ, গার্লফ্রেন্ডেরটা দিল, আমার ঘরেটা তাও দিল না। এই তো সবার নামই লিখতে হবে আমাদের। এখন সামনের দিকে আগায় গিয়ে সবার নামগুলো রেখে আসি।
রাজবাড়ির ইতিহাসের সাথে আমাদের নামগুলো ইতিহাস হয়ে থাকুক। তারপরে আমরা এই প্রাসাদটা ঘুরে দেখা শেষ করে এখান থেকে বের হয়ে সামনে আরো প্রাসাদ আছে, ওগুলাতে যাব। তো আমরা এই জায়গা থেকে বের হলাম, এবার দেখা যাক কোনটাতে যাওয়া যায়। সাতটি উঠান বিশিষ্ট এই রাজবাড়ি, আমরা এখন অন্য একটা উঠানে এসেছি। তো এটা একটু ঘুরে দেখি। এই বিল্ডিংটা দোতলাতে চলে যাব, তো চলুন গিয়ে দেখি কি অবস্থা। তো আমরা যাওয়ার সময় দেখতে পাই এই পাশে আর একটা উঠান, এই দিকটা অনেক সুন্দর লাগছিল, তো আমরা এদিকে আর যাব না। এরপরে আমরা দোতলাতে উঠে যাই আর একটু উঠে পারতো এটাকে ব্যাক এবং এখানে অনেক সুন্দর পরিবেশ আর আশেপাশের ভিউ অনেক সুন্দর ছিল। তো আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করি। তারপরে চাচার থেকে আমরা এই কাজ সম্পর্কে আরো বিস্তারিত শুনছিলাম। আপনি কি এখানকার স্ত্রী? সাপই ব্যাংক খাইতো আর ব্যাংকে সাপ খাচ্ছে, খাইতে চিনি করছে আজবাড়ি পাওয়া যায়। আজার নাম হচ্ছে হরনা, 200 বছর বয়া, যুদ্ধ আগে পালিয়ে গেছে রাজা। বাড়িটার অবস্থা খুব করুন এখন। হ্যাঁ, 60 টাকা না, অনেক বড় বাড়ি। হ্যাঁ যায় 7 টাকা না। রানী প্রতিদিন 20 কেজি দুধ খায় রানী, এরকম মোটা প্রতিদিন 20 কেজি দুধ খায় রানী। কিছুক্ষণ পরে আমরা এটার ছাদে চলে আসি। এখানে এসে যা দেখলাম, এই বাড়ির ছাদে থেকে আরো বেশি সুন্দর লাগছিল এই রাজবাড়িটা। আশেপাশের পরিবেশ ছিল একদম মনোমুগ্ধকর। ওই যে মাদ্রাসার ছাত্ররা কোন জায়গায় হচ্ছে, মানে কতটা রিস্ক নিচ্ছে দেখতে পাচ্ছেন। Dagdi isiyatle var. İyi razayım ve desi dharirashi. Ya ben. Pinjada badi bani yayi. এখান থেকে আরো স্পষ্ট দেখা যাচ্ছিল রাজবাড়িটার প্রবেশদ্বার সহ সুন্দর এই গাছপালা, সুন্দর এই পরিবেশ। তবে একটা জিনিস ভেবে খুব খারাপ লাগলো, উন্নত বিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয় আর আমাদের দেশে সেই সকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়, ক্ষয়ে যায় অস্তিত্ব, ঘূর্ণিঝড়ে বিচীর্ণ হয়। এটার ডান পাশে একটা পুকুর, সামনেও একটা পুকুর আছে। প্রাসাদের চারদিকে 4টি পুকুর আছে। প্রাসাদটির উত্তর দিকে আছে গোবিন্দজির পুকুর, তো আমি একটু সাইড এবং দক্ষিণে খিড়কির পুকুর। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে পরের কোনো ব্লগে।